আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে অবাক হয়ে যাবেন। এটি রামপুরাবাদের হিন্ডনচকের গল্প, যেখানে একজন নির্ভীক এসডিএম এবং একজন অহংকারী নেতার মধ্যে সংঘর্ষ সারা দেশকে হতবাক করেছিল। এটি কেবল একটি ঘটনা ছিল না, বরং আইনের শাসন এবং ক্ষমতার অপব্যবহারের মধ্যে একটি সরাসরি যুদ্ধ ছিল। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। রামপুরাবাদের হিন্ডনচকে সেদিন সকালের রোদের তেজ একটু বেশিই ছিল। আকাশ ছিল ঝকঝকে, তবু গরম যেন গায়ে এসে জ্বালা ধরাচ্ছিল। শহরের অন্যতম ব্যস্ত এই চৌরাস্তায় প্রতিদিনের মতোই তখন ভিড় আর শব্দে এক অদ্ভুত কোলাহল। সময় তখন সকাল 10টা, অফিসার স্কুলে যাওয়ার ব্যস্ততম সময়। ট্রাফিক সিগন্যাল লাল আলোতে স্থির, আর চারপাশ থেকে ছুটে আসা গাড়ির দীর্ঘ সারি ধৈর্য ধরে দাঁড়িয়ে, হর্নের কর্কশ শব্দ, ইঞ্জিনের গর্জন আর মানুষের হালকা ফিসফাস মিলেমিশে তৈরি করছিল এক অদ্ভুত শহুরের সুর, যা যেন এই তাড়াহুড়োর জীবনের চেনা রুটিনেরই অংশ। চৌরাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন এসডিএম অঞ্জলি শর্মা। তার নিজস্ব টিম নিয়ে পাশে দাঁড়িয়েছিল তাদের নীল রঙের জিপ, আর তিনি নিজে এক হাতে ওয়াকিটকি, অন্য হাতে ফাইলের বান্ডেল ধরে ট্রাফিক সামলাচ্ছিলেন। অঞ্জলি শর্মা রামপুরাবাদ জেলায় পরিচিত ছিলেন তার নির্ভীক সততা আর কঠোর শৃঙ্খলার জন্য। তিনি এমন একজন প্রশাসনিক কর্মকর্তা যিনি নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেন না, সেই ব্যক্তি যত বড় ক্ষমতাবানই হন না কেন। তার মুখে ছিল এক ধরনের শান্ত কিন্তু অনড় অভিব্যক্তি, যা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছিল নিজের দায়িত্বের প্রতি তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ। ঠিক তখনই দূর থেকে একটি চকচকে কালো এসইউভি ধাপে ধাপে লেন পরিবর্তন করতে করতে দ্রুত গতিতে এগিয়ে এলো। গাড়ির গায়ে বড় অক্ষরে লেখা ছিল মিনিস্টার, যা গাড়িটির প্রভাবশালী পরিচয় স্পষ্ট করে দিচ্ছিল। সিগন্যালে থেমে থাকা গাড়িগুলোর তোয়াক্কা না করে জোরে হর্ন বাজিয়ে গাড়িটির লাল আলো অগ্রাহ্য করে সোজা পার হয়ে গেল, যেন নিয়মকানুন তার জন্য প্রযোজ্য নয়। এটা শুধু একটা ট্রাফিক সিগন্যাল ভাঙা নয়, বরং আইনের প্রতি প্রকাশ্য অবজ্ঞার দৃষ্টান্ত। গাড়ির বেপরোয়া গতি ও আচরণ মুহূর্তেই চৌরাস্তা সব মানুষের দৃষ্টি কাটল। অঞ্জলি শর্মা তৎক্ষণাৎ এই কাণ্ড লক্ষ্য করলেন। তিনি তার হাতের তালু তুলে স্পষ্টভাবে সেই দূরবীন এসইউভিকে থামার ইশারা করলেন। তার কণ্ঠে তীক্ষ্ণ বাজছিল, গাড়ি থামাও। এটি কেবল একটি আদেশ ছিল না, বরং আইনের মধ্যে থেকে নিজের দায়িত্ব পালনের একটি অটল সংকল্প ছিল। এসইউভি ড্রাইভার ইতস্তত করে গাড়ি থামাল, কিন্তু পিছনের সিটের কাচ নামল এবং একজন রাশভারী ব্যক্তি বেরিয়ে এলেন। তিনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রী রাজন, যার কথা গোটা রামপুরাবাদে চলত। তার মুখে ক্ষমতার অহংকার স্পষ্ট ফুটে উঠছিল, এমন একটি দম্ভ যা তাকে কখনোই কারো সামনে মাথা নত করতে দেয়নি। তিনি তার দামি ঘড়ির দিকে একবার তাকালেন, তারপর অঞ্জলির দিকে তাকালেন, যেন তাকে কোনো তুচ্ছ বাধা মনে হচ্ছে। তার চোখে রাগ আর বিস্ময় ছিল যে কেউ তার গাড়ি থামানোর সাহস কিভাবে করতে পারে। তুমি জানো না আমি কে? মন্ত্রীজির কণ্ঠ গর্জে উঠল, যেন আকাশে বজ্রপাত হল। তাতে ছিল রাগ, অবজ্ঞা আর একটা স্পষ্ট তাচ্ছিল্য। এটা কি ধরনের মজা? আমার গাড়ি থামানোর সাহস তোমার কিভাবে হলো? তুমি জানো না আমি কে? আমাকে একটি জরুরি মিটিংয়ে যেতে হচ্ছে। তার কথা বলার ভঙ্গি এমন ছিল যেন অঞ্জলি কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন, শুধু একজন প্রভাবশালী ব্যক্তিকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করেই। তার চোখ মুখে ফুটে উঠছিল সেই চিরচেনা ভঙ্গি, যেখানে ক্ষমতা ভররা নিজেদের ঊর্ধ্বে ভাবে নিয়মকানুনের। অঞ্জলি শর্মা শান্ত এবং অটলভাবে তার সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে একটুও ভয় ছিল না। মাফ করবেন স্যার, আপনি লাল আলো পার করেছেন, এটা ট্রাফিক নিয়মে স্পষ্ট লঙ্ঘন। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু কোনো চ্যালেঞ্জ বা অপমান ছিল না। তিনি কেবল তার কর্তব্য পালন করছিলেন। রাজন জোরে হাসলেন, তার হাসিতে তিক্ততা ছিল। নিয়ম? তুমি আমাকে নিয়ম শেখাবে? তুমি জানো আমি এই পুরো রাজ্যের মালিক? এই সব নিয়ম আমার পকেটে থাকে। আমার গাড়ির নাম্বার প্লেট দেখো, মিনিস্টার সাহেব লেখা আছে। তুমি এটাও জানো না যে মন্ত্রীদের জন্য কোনো নিয়ম নেই? তার কথার সুরে দম্ভ স্পষ্ট ছিল, যেন আইন তার জন্য নয়, অন্যদের জন্য। আইন সবার জন্য সমান স্যার। আমি আমার দায়িত্ব পালন করছি। আমার কাজ হলো নিশ্চিত করা যে আইনের পালন হয়, তিনি যেই হন না কেন। তার কথায় কর্তব্যনিষ্ঠার স্পষ্ট বার্তা ছিল। রাজনের মুখ রাগে তপ্ত হয়ে উঠল, তার শিরা দ্যানটান হয়ে গিয়েছিল। দায়িত্ব?
তুমি একটা ছোটখাটো অফিসার আমাকে দায়িত্ব শেখাবে? তোমার আমার কথা মানা উচিত, প্রশ্ন তোলা উচিত নয়। এসব করে তুমি তোমার চাকরি বিপদে ফেলছ। তিনি অঞ্জলিকে ভয় দেখানোর চেষ্টা করলেন, তার পদ এবং ক্ষমতার অপব্যবহার করে। অঞ্জলি সোজা তার চোখের দিকে তাকালেন। তাদের চোখাচোখি হল এবং অঞ্জলির চোখে একটুও ভয় ছিল না, বরং একটা ইস্পাতের মতো দৃঢ়তা ছিল যা যে কোনো ঝড়ের মুখোমুখি হতে প্রস্তুত। স্যার, আমি আমার ঊর্ধ্বে শপথ করে বলছি, আমি আমার কাজ পুরো নিষ্ঠার সঙ্গে করব। আপনাকে জরিমানা দিতে হবে। তিনি তার পকেট থেকে চালান বই বের করলেন। এটি ছিল তার অটল সংকল্পের প্রতীক। রাজন এক মুহূর্তের জন্য অঞ্জলিকে তাকিয়ে রইলেন, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস করতে পারে। তার মনে হয়তো কখনো কেউ তাকে এভাবে থামায়নি। তারপর তার মুখে একটা ঘৃণ হাসি ফুটে উঠল, যাতে তাচ্ছিল্য এবং ক্রোধের মিশ্রণ ছিল। তোমার এই অহংকার ভাঙতে হবে, তিনি ফিসফিস করে বললেন। তিনি তার হাত তুললেন এবং অঞ্জলির গালে একটা জোরালো অপমানজনক থাপ্পড় মারলেন। থাপ্পড়ের শব্দ এত জোরালো ছিল যে আশেপাশের কিছু মানুষ শিউরে উঠল। পুরো চৌরাস্তায় স্তব্ধতা নেমে এলো। গাড়ির শব্দ থেমে গেল। ড্রাইভারও ভয়ে মাথা নিচু করে ফেলল। আশেপাশে দাঁড়ানো মানুষের ভিড় হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কেউ কেউ হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। অঞ্জলির গাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক ফোঁটা অশ্রু ছিল না। তার জায়গায় ছিল এক ঠান্ডা ইস্পাতের মতো দৃঢ়তা। এই অপমান তাকে ভাঙেনি, বরং আরও শক্তিশালী করেছিল। তুমি শুধু একজন অফিসারের উপর হাত তোলনি। অঞ্জলি তার কণ্ঠ নিয়ন্ত্রণ করে অত্যন্ত শান্ত কিন্তু স্পষ্ট শব্দে বললেন। তার কণ্ঠ এমন ছিল যেন প্রতিটি শব্দের লোহা ভরা। তুমি এই ঊর্দির ওপর, এই দেশের আইনের ওপর এবং প্রতিটি নাগরিকের বিশ্বাসের ওপর হাত তুলেছ। তুমি এই গণতন্ত্রের ভীতির ওপর আক্রমণ করেছ। তার কথায় কষ্ট ছিল না, ছিল ন্যায়ের জন্য একটা আহ্বান। রাজন তার দম্ভ দেখিয়ে বললেন, তো কি করবি তুই? আমার কেউ কিছু করতে পারবে না। আমি মন্ত্রী, এখনই তোকে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেব। তোর মতো 10টা অফিসার আমার একটা আঙুলে নাচে। তার অহংকার তখনও চরমে ছিল। অঞ্জলি তার পকেট থেকে তার সরকারি ফোন বের করলেন। তার হাত একটুও কাঁপেনি। দেখা যাক স্যার। তিনি তার ঊর্ধ্বতন অফিসার কমিশনার লিটিন কুমারকে ফোন করলেন। হ্যালো কমিশনার স্যার, আমি এসডিএম অঞ্জলি শর্মা বলছি। আমি রামপুরাবাদ হিন্ডনচকে আছি। এখানে ক্যাবিনেট মন্ত্রী রাজনলাল আলো ভেঙেছেন এবং যখন আমি তাকে থামানোর চেষ্টা করেছি, তিনি আমাকে থাপ্পড় মেরেছেন। তার কণ্ঠে কোনো ঘাবড়ানি ছিল না, শুধু তথ্যের স্পষ্ট বিবৃতি। অন্য প্রান্তে থেকে কিছুক্ষণ কথা হলো। রাজনের মুখে এখন একটু উদ্বেগ ফুটে উঠছিল। তিনি আশা করেননি যে অঞ্জলি এত দ্রুত এবং এত নির্ভীকভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সরাসরি কমিশনারকে ফোন করবেন। তার ভুলের বোধ ক্রমশ হচ্ছিল। স্যার, অঞ্জলি ফোনে বললেন, আমি আপনাকে অনুরোধ করছি এই বিষয়ে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এটি শুধু আমার অপমান নয়, পুরো প্রশাসনের এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার অপমান। যদি আজ আমরা তাকে না থামাই, তাহলে কেউ আইন মানবে না। এটি কেবল ব্যক্তিগত প্রতিশোধ নয়, ন্যায়ের জন্য একটা আবেদন ছিল। ফোন রাখার পর অঞ্জলি রাজনের দিকে তাকালেন। তাদের চোখাচোখি হল এবং রাজন তার চোখ নামাতে পারলেন না। স্যার, আপনার গাড়ি জব্দ করা হচ্ছে এবং আপনার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, একজন সরকারি কর্মচারীর ওপর হামলা এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক মামলা দায়ের করা হবে। পুলিশ আপনাকে এখান থেকে হেফাজতে নেবে। অঞ্জলির মুখে এখন কোনো দ্বিধা ছিল না। রাজন রাগে ফেটে পড়ে বললেন, তুমি পাগল হয়ে গেছ? তুমি জানো না তুমি কার সঙ্গে পঙ্গা নিচ্ছ? আমি তোমাকে দেখে নেব। তার কণ্ঠে ভয় এবং রাগ দুটোই ছিল। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ জোরে শোনা গেল এবং কয়েক মিনিটের মধ্যে কমিশনারের অফিসিয়াল গাড়িসহ বেশ কয়েকটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেল। স্বয়ং কমিশনার লিটন কুমার তার দলের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। কমিশনার ভিড় সরিয়ে পথ করে অঞ্জলির কাছে এলেন। তার মুখে উদ্বেগ এবং দৃঢ় সংকল্প দুটোই ছিল। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কমিশনার অঞ্জলির দিকে তাকিয়ে বললেন। তার কণ্ঠে সম্মান এবং উদ্বেগ দুটোই ছিল। অঞ্জলি কেবল মৃদু মাথা নাড়লেন। তার গালে থাপ্পড়ের দাগ এখনও স্পষ্ট ছিল, যা সেই অপমানজনক ঘটনার সাক্ষী ছিল। কমিশনার রাজনের দিকে মুখ ঘোরালেন। তার মুখে এখন কোনো নরম ভাব ছিল না। রাজনজি, এসব করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। আপনি একজন জনপ্রতিনিধি। আইন তৈরি করেন, ভাঙার জন্য নয়। এটি একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা।
কমিশনারের কথায় স্পষ্ট বার্তা ছিল যে আইনের থেকে কেউ বড় নয়। রাজন এখন বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি কমিশনারকে মানানোর সব রকম চেষ্টা করলেন, তার প্রভাব এবং পদের দোহাই দিলেন, কিন্তু কমিশনারের মুখ কঠিন ছিল। আপনাকে আইন লঙ্ঘন এবং একজন সরকারি অফিসারের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এটি একটি গুরুতর অপরাধ। পুলিশ বিনা দেরিতে রাজনকে হেফাজতে নিল। তার সমর্থক এবং এসইউভি ড্রাইভার হতবাক হয়ে গেল। রামপুরাবাদ হিন্ডানচাকে উপস্থিত ভিড় জোরে তালি বাজাতে শুরু করল। কেউ কেউ জয় হিন্দ স্লোগানও দিল। অঞ্জলি শর্মা তখনও তার জায়গায় অটল দাঁড়িয়েছিলেন। তার মুখে এক অদ্ভুত শান্তি এবং দৃঢ়তা ছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ক্ষমতার অহংকারে মত্ত কাউকে একজন সৎ এবং নির্ভীক অফিসার কখনো মাথা নত করতে পারে না। একটি উদাহরণ, একটি শিক্ষা। সেদিনের পর অঞ্জলি শর্মার সম্মান আরও বেড়ে গেল। তার সাহসিকতার খবর সারা দেশে ছড়িয়ে পড়ল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে উর্দি কেবল একটি পোশাক নয়, বরং ন্যায়, আইন এবং নৈতিকতার প্রতীক। কেউ এটিকে পদদলিত করার সাহস করতে পারে না। রাজনের জন্য এটি ছিল একটি তিক্ত এবং জনসমক্ষে শিক্ষা। অহংকার এবং ক্ষমতার অপব্যবহার সবসময় ভারী পড়ে, এবং আইনের চেয়ে কেউ বড় নয়। এই ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াল যে গণতন্ত্রে কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, আইনের চেয়ে বড় নয়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ এখনই লাইক সাবস্ক্রাইব করে নিন।